সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন। এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে? বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সরকারের বিষয়ে এমন অভিযোগ, 400 নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তার আমলে এবং তার দলিলাদি দাখিল করা। ডক্টর ইউনূস সরকার এই অভিযোগপত্র দেওয়ার সাথে সাথে বড় ধরনের বিপদে পড়বেন বা আইনি লড়াইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হবেন। আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কিনা সেটা একটা বড় ব্যাপার। শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা। যখনই বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘোলাটা হয়ে যাবে তখনই রাষ্ট্রপতি তার খেলাটা খেলবে, কারণ শেষ দাবাত চাল কিন্তু রাষ্ট্রপতির হাতে। রাজাকে কিন্তু চেকমেটে দিতে পারবে রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতির কাছে যে 2-3টা ক্ষমতা আছে সেটা দিয়ে রাষ্ট্রপতি চাইলে এক সিগনেচার অনেক কিছু করে ফেলতে। সংবাদ মাধ্যম মানে নেতারা বড় বড় অনেক নেতা, কয়েকজন নেতা বৈঠক করেছেন, সেই হিসাবে হয়তো এটি বড়। বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে। কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন। এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেনই, এটি স্বাভাবিক। এদিকে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে, আপনারা জানেন আইসিটিতে। কি রায় হবে? আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষের বা এই মামলার আসামিদের পক্ষের যে আইনজীবী, তার ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ আসলে সবকিছুতে পানি ঢেলে দিয়েছে। সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে। এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে। যাক, এ নিয়ে আর বেশি আলোচনা না করি। আগামী দিনের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলার পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে, যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে খেলতে চাইছে, এগোতে চাইছে সামনে, সেটা কি তারা তাদের দলীয় নেতা কর্মীদের, দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত 15 মাসে ইউনূস সরকার আসলে কি করেছে, সাধারণ মানুষের জীবনমানকে কোন পর্যায়ে ছিল কোথায় নামিয়ে এনেছে, ব্যবসা বাণিজ্যে কোথায় কিরকম ধস হয়েছে, বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে, পুঁজিবাজার কিভাবে ধ্বংস হয়েছে, এরকম অনেক কিছু আছে। এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগ এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে। মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী লীগের রাজনীতির, আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালের 15.5 বছরের গৌরবগুলো, সাফল্যগুলোর কথা। মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে, দেশের মানুষের জন্য কি করেছে, অনেক বলবার আছে। তারা যে তথ্য আমি পেয়েছি বিস্তারিত যাচ্ছি না, শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো শুনে রাখুন। এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট, তারা তাদের সাফল্যের কথাগুলো বলবেন, দেশের অনেক মানুষই এখন নিজে থেকে এই তুলনাটা করছে। সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন, কান পাতুন, বুঝতে পারবেন। এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে আওয়ামী লীগ যা বলতে চায় বা বলতে চাচ্ছে, জনগণই আসলে এখন সেই কথাগুলো বলতে শুরু করেছে। এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানে গত বছরের পট পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা গ্যাপ হতেও পারে। তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে, এবং যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে ওই সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটি নিয়ে তোলপাড়, মিডিয়ায় তোলপাড়, জনমনে তোলপাড়, আমরাও হতবাক হয়েছি, 1400 মানুষ মেরেছে, স্নাইপার রাইফেল ইউজ করেছে, এটা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। 7.62 মিটার যে আপনার যে গুলির কথা বলা হয়েছে, সবকিছু মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল। এবং ওইটাতে যেসব তথ্য এসেছিল যেগুলো আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা করে দেওয়ার মতো অবস্থায় গিয়েছিল, বিলম্বে হলেও আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন, একেবারে পয়েন্ট ওয়াইজ চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে, এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন। এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেস্তে যায়, এটি যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে, এবং এটি আওয়ামী লীগের জন্য আগামী দিনে একটা রক্ষা কবচ হয়ে উঠতে পারে, এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা।
আপনারা আবার জানেন যে অতি সম্প্রতি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে, খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে, এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে, নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে। এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনূস সরকারের জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে ব্যক্তি ইউনূসের জন্য এটি অনেক বড় ধাক্কা। আপনারা আওয়ামী লীগের মিছিল নিয়ে দেখছেন, অনেকেই কথা বলছেন, আমি দু একটি কথা বলবো। আওয়ামী লীগের মিছিলগুলোতে আসলে মিছিলগুলো সামলাতে পারছে না ইউনূসের পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীও। একটা ক্লিপে দেখলাম সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন, আওয়ামী লীগ মিছিলে গগন বিদারী স্লোগান তুলছে, তারা কিন্তু নির্বিকার, কিছু করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরুয়াত, অনেক কিছুই নাকি সামনের দিনগুলোতে ঘটতে চলেছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য, নির্দেশনা, এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন, এটি আপনার মনে হবে। তিনি দিল্লি থেকে এক একটি বয়ান দেন, আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে, তথ্য তাউস কেঁপে ওঠে, এটি আমরা দেখছি। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সরকার প্রধানের দায়িত্ব পালনকালে, যে 15.5 বছর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, তার দলের পেছনে তার শরিক দলের নেতাদের সঙ্গে সময় দিতে পারতেন না, নিজের দলের নেতা কর্মীদের সঙ্গে আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। এখন কিন্তু তিনি পারছেন। 16 বছরে দলের নেতা কর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল, এখন সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতা কর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে এনজিওর মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুঠাম দেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তারা মনে করছেন। আওয়ামী লীগের এক নেতা আমাকে বললেন শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগ, ছাত্রলীগ অনেক এগিয়ে আছে। তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষেরও মনে দাগ কাটছে, মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের লড়াই, বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন, এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে দিতে পারছেন না। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে। এর পুরো কৃতিত্ব কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই। ওই যে সবাই বলেন, আমরা বলি, আপনি বলেন, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে। এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না। আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব, বড় হয়ে যাচ্ছে, এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর। সেটি কি, আওয়ামী লীগের মিছিলে যখন ইউনূস বাহিনী লাঠিসোঁটা, রাইফেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে হামলা চালায়, মানে এলোপাতারি গ্রেপ্তার করে, তখন আশপাশের জনগণ, রোড সাইডের জনগণ, বাসাবাড়ির জনগণ, দোকানপাটের জনগণ, তারাই আওয়ামী সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেওয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। যাই হোক, এটি তো তাদের দলীয় কর্মীরা করেছে, কিন্তু এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে, তারা গেরিলা কায়দায় বাকি কাজ সম্পন্ন করছে। এটা রীতিমতো একটা নয়া টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে, রাজপথের মিছিলে রাজনীতিতে। এদের নাম দেওয়া হয়েছে হাসিনা সেনা। বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেবে। এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং কারণ বলা হচ্ছে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান নয়, এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। দেখা যাক কার মেটিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি, ডাউটি স্ট্রিট চেম্বার্স, আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত, এবং ঢালাও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী, এমনকি দূরতমভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের 15 ধারা অনুযায়ী দেওয়া এক চিঠিতে, অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করিয়ে দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থিত করেছেন এবং প্রমাণাদি উপস্থিত করেছেন, ভিডিও সহ বিভিন্নভাবে ডক্টর ইউনূসের সরকার
শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সরকারের আমলে বাংলাদেশে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যেগুলোকে তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করছে, সেগুলোর তদন্ত এখন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে। এই যে 15 ধারা অনুযায়ী যে অভিযোগপত্র জমা দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তারা স্পষ্টতই বলেছে যে 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর যে ধরনের ভয়াবহ অপরাধসমূহ ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, সে মানে প্রতিশোধমূলক ভায়োলেন্স, প্রতিশোধমূলক সহিংসতা, সেগুলোকে নিশ্চিতভাবেই এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাধীন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা সম্ভব। 2010 সালের 23শে মার্চ বাংলাদেশ কিন্তু রোম স্ট্যাচুট, যেই রোম স্ট্যাচুটের অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা সমর্থন করেছিল, র্যাটিফাই করেছিল, এবং তারপর বাংলাদেশে 2010 সালের জুনে এই আইনটি কার্যকর হয়। সেটাও মনে করিয়ে দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স। সেখানে বলা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিশ্বাস করবার জন্য যথেষ্ট কারণ আছে যে ধরনের হত্যা, কারাগারে আটক করে রাখা কিংবা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে, সেটাকে নিশ্চিতভাবে তদন্ত করা দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো প্রসিকিউটরের বা কৌশলীর, এবং কোনো সম্ভাবনা নাই যে এসব অপরাধ বাংলাদেশে তদন্ত হবে এবং তার যথাযথ বিচার বাংলাদেশে ঘটবে। ডাউটি স্ট্রিট চেম্বার তার অভিযোগপত্রে বলছে যে 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত 400 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেক হত্যার ঘটনা ঘটেছে গণপিটুনি এবং মব ভায়োলেন্সের মাধ্যমে। এই ঘটনাগুলোর ভয়াবহ নৃশংস ভিডিও এবং অন্যান্য প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে অভিযোগপত্রের সঙ্গে ডাউটি স্ট্রিট চেম্বার্স। ডাউটি স্ট্রিট চেম্বার্স তার নিজের ওয়েবসাইটেই লিখছে যে এমন একটা প্যাটার্ন তারা দেখতে পায়, মানে এমন একটা প্রথা দাঁড়িয়ে গেছে বা চর্চা দাঁড়িয়ে গেছে বাংলাদেশে বলে তারা দেখতে পাচ্ছে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে, যেখানে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে সংযুক্ত এরকম কাউকে পাওয়া গেলেই বা সন্দেহ করলেই তাকে যে কোনো মানে আনসাবস্ট্যান্সিয়েটেড গ্রাউন্ড, মানে কোনো ভিত্তিহীন অভিযোগে তাকে গ্রেফতার করে ফেলা সম্ভব, এবং এরপর কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, জামিন ছাড়া এদেরকে দিনের পর দিন আটকে রাখা যায়। এক্ষেত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্স উল্লেখ করছে যে রাজনীতিবিদ, বিচারপতি, আইনজীবী, সাংবাদিক, এমনকি মানে আওয়ামী লীগের সঙ্গে দূরতমভাবে সম্পর্কিত অভিনেতা এবং গায়কদেরকেও এই ধরনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স লিখছে যে এরই মধ্যে কাস্টাডিতে 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত কারা হেফাজতে অন্তত 25 জন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছেন, এবং যাদের অনেকের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স কিন্তু তার অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মনোযোগ আকর্ষণের জন্য। এই কমিউনিকে বা এই অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্স লিখছে যে কিভাবে 2025 সালের ফেব্রুয়ারিতে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা ডেভিল হান্ট নামক অভিযান শুরু করলো, যেই ডেভিল হান্ট অভিযান চালু করার মাধ্যমে, এবং ডাউটি স্ট্রিট লিখছে যে এই সরকার কিন্তু আনইলেক্টেড সরকার, অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত ইউনূস সরকার এমন একটা অভিযান চালু করলো ডেভিল হান্ট অপারেশনের নামে, যেটাকে বলা হলো যে এটা নাকি আওয়ামী ফ্যাসিজম, সেটাও ইনভার্টেড কমার মধ্যে লিখেছে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে লিখেছে তারা তাদের অভিযোগপত্রে, যে যেটা নাকি আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই ডেভিল হান্ট অপারেশন শুরু হলো, এবং এর মাধ্যমে পুলিশ এবং আর্মির যৌথ বাহিনীর এই অপারেশন বা অভিযানের মাধ্যমে 12 দিনে 18,000 লোককে গ্রেফতার করা হয়েছে। নির্বিচারে গ্রেফতার বোঝাতে এই ডেভিল হান্টের প্রথম 12 দিনে 18,000 ব্যক্তির গ্রেফতারের ঘটনাটি তুলে ধরেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স। ডাউটি স্ট্রিট চেম্বার্স আরো বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটছে, নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের, তা তদন্ত বা তার প্রতিকারের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, এবং কি কি চেষ্টা বা উদ্যোগ ব্যর্থ হয়েছে বা কোনোদিন যে বাংলাদেশে এর বিচার হওয়া সম্ভব না তার কি কি উদাহরণ, সেই প্রমাণাদিও ডাউটি স্ট্রিট চেম্বার্স তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে। তারা আরো সংযুক্ত করেছে যে 2024 সালের 14ই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার ঢালাও দায় মুক্তি দিয়েছে 24-এর জুলাই আগস্টে আন্দোলনে জড়িত তরুণদেরকে, নেতাকর্মীদেরকে, যাতে তারা কখনো কোনো বিচারের আওতায় না আসেন। ডাউটি স্ট্রিট চেম্বার্স লিখছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র 2024-এর অক্টোবরে জানিয়েছিলেন যে স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স, মানে ছাত্র এবং নাগরিকদের, যারা বাংলাদেশে জুলাই আগস্টের আপরাইজিং, অভ্যুত্থানকে সফল করতে তাদের সব প্রচেষ্টা নিয়োজিত করেছিলেন, তারা কোনোদিন 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত, 2024-এর আগস্টের 8 তারিখ পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ডের জন্য কখনো প্রসিকিউশন, বিচার, অ্যারেস্ট, গ্রেফতার কিংবা হ্যারাসমেন্ট, হয়রানির শিকার হবেন না। ডাউটি স্ট্রিট চেম্বার্স প্রশ্ন তুলতে চেয়েছে, দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের
যে কারো কারো ক্ষেত্রে যদি 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত হত্যা, নির্যাতন, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ সবকিছুর ক্ষেত্রে এমন ঢালাও দায়মুক্তি দিয়ে দেওয়া হয় যে ছাত্র এবং নাগরিকেরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে, তাহলে এরকম একটা ঢালাও দায়মুক্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্যদিকে যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিচারে ঢালাও ভাবে আওয়ামী লীগের সঙ্গে দূরতম ভাবে সম্পর্কিত ব্যক্তিবর্গকেও গ্রেফতার করে আদালতে জামিনবিহীন, সুনির্দিষ্ট অভিযোগবিহীন মাসের পর মাস পুড়ে রাখছে, সেই সরকার যে এসব নিরাময়ে, প্রতিকারে, নিরসনে কোনো উদ্যোগ নেবে না বা এর কোনো বিচারের ব্যবস্থা করবে না, তা যে নিশ্চিত সেই বিষয়টিও দৃষ্টি আকর্ষণ করে বলেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স। ডাউটি স্ট্রিট চেম্বার্স বলেছে যে শুধুমাত্র এই ধরনের ঢালাও দায়মুক্তি দেওয়া 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র এবং নাগরিকদের এই ঢালাও দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যে ইম্পিউনিটি বা একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছেন, দায়মুক্তি দিয়েছেন শুধু তাই নয়, তারা সত্যিকার অর্থে এ ধরনের যে হামলা, এসব হামলার পারপেট্রেটরদের, হামলাকারীদেরকে এক রকমের প্রকাশ্য সাপোর্ট, ইমপ্লিসিট সাপোর্ট দিয়েছেন ওই দায়মুক্তি দেওয়ার মাধ্যমে। কাজেই বাংলাদেশে যেহেতু এসব অপরাধের কোনো তদন্ত বা বিচার কোনোদিন হবে না, ডাউটি স্ট্রিট চেম্বার্স, ব্রিটেনের শীর্ষস্থানীয় এই মানবাধিকার আইনজীবীদের চেম্বারটি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করাচ্ছে যে তার আন্তর্জাতিক আইনের দায়, তার কর্তব্য বাংলাদেশে 400 জন আওয়ামী লীগ নেতা কর্মীর মৃত্যু সহ ঢালাও গ্রেফতার এবং কারাগারে দিনের পর দিন আটকে রাখার ঘটনাসমূহ এবং আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের, পারসিকিউশনের যে ঘটনা ঘটছে, সেই নির্বিবাদ নির্যাতনের ঘটনা তদন্ত এবং এখনই বন্ধ করা, নিরসন করা আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব। ডাউটি স্ট্রিট চেম্বার্স অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই ঘটনাগুলো, যেসবের তারা দলিলাদি, ভিডিও সহ নানা রকম সুনির্দিষ্ট দলিলাদি সরবরাহ করেছে, এই ডাউটি স্ট্রিট চেম্বার্স ব্রিটিশ উকিলরা বলছেন যে তারা মনে করেন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করে তাহলে তারা সুনির্দিষ্টভাবে ব্যক্তিদের এক্ষেত্রে ফৌজদারি দায় চিহ্নিত করতে পারবেন। এবং তারা বলেছেন যে এই যে প্রতিশোধমূলক সহিংসতা, কোনো একটা মানে সরকারের বা কোনো একটা শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন এলে বা সরকারের কোনো পরিবর্তন এলে এই যে প্রতিশোধমূলক সহিংসতার ঘটনাগুলো, সেটা মানবাধিকার আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর এবং পৃথিবীর, বিশ্বের মানবাধিকার পরিস্থিতির জন্য এটা খুব ভয়ঙ্কর যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশের এই ঘটনাগুলো জেনেও তা আইসিসি তার নজরে না আনে এবং তার এখতিয়ারের মধ্যে থাকা এই অপরাধগুলোর নিরসনে, থামাতে কাজ না করে এবং তদন্ত করতে গিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করে যে কারা কারা এসব ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ডক্টর ইউনূস সরকার এই কমিউনিক ব্রিটিশ শীর্ষস্থানীয় চেম্বারের এই অভিযোগপত্র দেওয়ার সাথে সাথে বড় ধরনের বিপদে পড়বেন বা আইনি লড়াইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হবেন সেটা হয়তো বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সরকারের বিষয়ে এমন অভিযোগ, 400 নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তার আমলে এবং তার দলিলাদি দাখিল করা, তার সবচেয়ে বড় গুরুতর যে প্রভাব পড়বে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটা আরো তলানিতে গিয়ে ঠেকবে। মানবাধিকার সংস্থাগুলো, বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে নড়ে চড়ে বসেছে এবং বিবৃতি পাঠিয়ে ইউনূস সরকারকে সাবধান করছে, জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশের দিকে নজর দিতে বলছে, মানবাধিকার লঙ্ঘনের নির্বিচার ঘটনার প্রতিকার করতে বলছে, তার সবচেয়ে বড় কারণ আসলে এই বিরাট সংখ্যায় সুনির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দলকে চিহ্নিত করে সেই রাজনৈতিক দলের নেতা কর্মী, দূরতম সমর্থকদেরকে মেরে ফেলা, নির্যাতন করা, যে কোনো মামলায় কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর ফেলে রাখা জায়েজ করার এই যে সংস্কৃতি ইউনূস সরকারের আমলে গড়ে উঠেছে সেটার প্রতিকার করা এবং ডক্টর ইউনূস সরকারকে আসলে বের করতে হবে, বিশেষভাবে ডক্টর ইউনূসকে, যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে সারা পৃথিবীতে শ্রদ্ধার আসনে, জনপ্রিয়তার আসনে থাকতে চান এবং যিনি নিজের ব্র্যান্ডটা আসলে একরকমের বিক্রি করে বা তার গ্রহণযোগ্যতার উপরে ভিত্তি করে বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, সেই ব্যক্তিটির জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ব্রিটিশ উকিলদের, শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে দলিলাদি দাখিল সাপেক্ষে এমন অভিযোগ আনার পর ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাধাগ্রস্ত হতে বাধ্য। ডাউটি স্ট্রিট চেম্বার্স থেকে ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযোগ আসবে, সে কারণে নাকি কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি কর্ণপাত করেননি। সম্ভবত সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ক্রমাগত আরো কঠিন হয়ে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য।